মধ্যরাত থেকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি, তলিয়ে গেছে অনেক সড়ক। ছুটির দিনেও পথে পথে ভোগান্তি। দুর্গোৎসবের মহানবমী আজ। মন্দির মণ্ডপে বাজতে শুরু করেছে বিষাদের সুর। কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। মায়ের দুধেও প্লাস্টিকের ক্ষুদ্র কণার অস্তিত্ব, ছড়িয়ে যাচ্ছে লিভার থেকে মস্তিষ্ক পর্যন্ত। অপেক্ষা করছে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়। হাসপাতাল আছে, চিকিৎসক নেই সেন্ট মার্টিনে। একজন কমিউনিটি মেডিকেল অফিসারই 10,000 মানুষের ভরসা। ফিলিপিন্সে 6.9 মাত্রার ভূমিকম্পে 27 জনের মৃত্যু, আহত শতাধিক। ধসে পড়েছে শত বছরের পুরনো গির্জাসহ ঘরবাড়ি। চলছে উদ্ধার কাজ। রাতভর বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, রাতভর বৃষ্টিতে রাজধানীর সড়কের কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে রাতভর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু জনভোগান্তি তৈরি হয়েছে। আপনি জানেন যদিও এখন পূজার ছুটি চলছে, যার কারণে কিন্তু মার্কেট সহ অনেক কিছুই বন্ধ রয়েছে। তারপরেও কিন্তু যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তিটা কিন্তু তৈরি হয়েছে। গত কয়েকদিনে যে তীব্র গরম ছিল, সেই তীব্র গরমে যদিও রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিয়েছে, কিন্তু সেই চিরচেনা দুর্ভোগের বাস্তবতা কিন্তু মনে করিয়ে দিয়েছে রাজধানীবাসীকে। সকালের থেকেই যারা রাস্তায় বের হয়েছেন বিভিন্ন কাজে, তারা কিন্তু যানজটের শিকার হয়েছেন। কারণ সড়কে অনেক পানি থাকার কারণে কিন্তু অনেক যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে গাড়ির সংখ্যা কম থাকলেও যানজটটা কিন্তু তৈরি হয়েছে। যার কারণে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যারা রওনা দিয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে, বিশেষ করে যারা ভ্যানে করেও কিন্তু পার হয়েছে। কারণ আপনি জানেন যে এই রাস্তা সড়কে শুধু গাড়ি চলে, যেহেতু নৌকা চলে না, যার কারণে কিন্তু এই ভোগান্তিটা তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি যে যেহেতু বেলা বাড়ছে, অনেক রাস্তায় ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। তবে নিউ মার্কেট এলাকায় আমরা দেখেছি নিউ মার্কেটের ভিতরে এবং এই সড়কগুলোতে কিন্তু পানি রয়েছে এখনও। এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু একটা নারকেল গাছ ভেঙে সড়কের মাঝে পড়ে আছে। পাশাপাশি যারা আজকে ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন। তারা বলছেন যে সড়কে যে পরিমাণ গাড়ি থাকার কথা সেই গাড়ি পাননি তারা, যার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছেন। অনেকে পরিবার নিয়ে নিউ মার্কেট এলাকায় এসেছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন, তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এখানকার যারা ফুটপাতি দোকানি রয়েছে তারা কিন্তু দোকান শুরু করতে পারেনি। কারণ আপনি দেখছেন পুরো ফুটপাত জুড়েও কিন্তু পানি, এবং আমরা ভিতরে নিউ মার্কেটে দেখি সেখানেও কিন্তু পানি। এবং চালক যারা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন বিভিন্ন সড়কে পানি থাকার কারণে কিন্তু তাদের যানবাহনগুলো কিন্তু বিকল হয়ে পড়ায় তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলি যে রাতভর বৃষ্টিতে অনেকটা যারা শান্তিতে ঘুমিয়ে থাকলেও সকালে ওঠার পর কিন্তু সেই ভোগান্তিটাকে কিন্তু তাদের পোহাতে হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নিউ মার্কেটের এই সড়কে কিন্তু এখনও পানির যে চাপ সেটা কিন্তু রয়েছে। তবে আমরা দেখেছি যে কিছু মোটর দিয়ে তারা পানি সেচের ব্যবস্থা করছে। তো এখন পর্যন্ত নিউ মার্কেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসবের নতুন আলোয় সেজেছে সিরাজগঞ্জ। মণ্ডপের পাশাপাশি শহর জুড়ে বর্ণিল আলোকসজ্জা মন কেড়েছে স্থানীয়দের। তা দেখতে সন্ধ্যা নামতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে সড়কের দুই পাশে চিরায়ত গ্রামীণ মেলা। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সিরাজগঞ্জ শহরকে সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। পুরো শহর জুড়ে এখন সাজ রব। আলোর শহরে রূপ নিয়েছে শহরের সবগুলো সড়ক, পূজা মণ্ডপ ও পাড়া মহল্লার অলিগুলি। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছে শারদীয় উৎসবে। প্রতিদিন সন্ধ্যার পর আলোকসজ্জা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। সিরাজগঞ্জ এসেছি, অনেক সুন্দর লাইটিং হয়েছে, এই জন্য এসেছি। প্রতি বছর আমাদের সিরাজগঞ্জ অনেক সুন্দর করে সাজানো হয় এবং বের হওয়া হয় এনজয় করার জন্য, লাইটিংটা ছবি তোলার জন্য। এদিকে রাস্তার দুপাশে বসা গ্রামীণ মেলায় বাহারি পণ্যের সমাহার নিয়ে বসেছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। দুর্গাপূজা উপলক্ষে তো প্রতি বছরই আমাদের এখানে আলোকসজ্জাটা হয়ে থাকে।
তো এইটা দেখার জন্যই মানুষ হচ্ছে দূর দূরান্ত থেকে আসে। এই আনন্দেতে সবাই কেনাকাটা করে, আমরা দোকানদাররাও বেচাকিনি করি। আজকে প্রথম দিন। দুর্গাপূজা আরও আনন্দময় ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই প্রতি বছরই এমন আলোকসজ্জা করা হয় বলে জানান পূজা উদযাপন পরিষদ। ধর্ম বর্ণ মিলে সবাই মিলে এখানে একাকার হয়ে যাব। আমরা ঈদের সময় যেরকম একাকার হয়ে যাই, ঠিক এরকমভাবে এই শারদীয় দুর্গা সর্বজনীন উৎসব, বাঙালির উৎসব। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে চেকপোস্ট করা হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন যারা পূজা মন্দির রয়েছে তাদের সাথে কথা বলে তাদের স্বেচ্ছাসেবক নিয়োগ সহ আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সিরাজগঞ্জে এবছর 511টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। শারদীয় দুর্গাপূজার টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। যানজটের শহরের কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতেই যেন তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাগরের নোনা জলে। এই ছুটিতে অন্তত 5 লাখ পর্যটক সমাগমের আশা হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের বালিয়াড়ি আর সাগরের নীল স্বচ্ছ জল, শো শো শব্দে আছড়ে পড়ছে বিশাল সব ঢেউ, আর সেই ঢেউয়ে জলকেলিতে ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। গেল কয়েকদিনে সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। শারদীয় দুর্গাপূজায় এবার 4 দিনের টানা ছুটিতে কক্সবাজারে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। শুধু সমুদ্র সৈকত নয়, হিমছড়ি ঝর্ণা, ইনানি সহ কক্সবাজারের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ঢল পর্যটকদের। এর আগে অনেকবার আসছি, মোট কথা সমুদ্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কক্সবাজার আমাদের টানে, যে ভালো লাগে, সুযোগ পেলেই আমরা আসি। এইবার ধরো আমাদের 5 বার হলো আসা। ছুটির সময় পূজা বা ঈদে প্রচুর ভিড় থাকে, এনজয় করতে আসছি, কক্সবাজার ভালো লাগে, এনজয় করতে আসছি আমরা। দুর্গাপূজার ছুটিতে 5 লাখের বেশি পর্যটক সমাগমের আশা হোটেল রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। একটা পূজার ছুটি আছে, এই ছুটিতে আমাদের এক্সপেকটেশন ছিল একটা ভালো বুকিং থাকবে, পর্যটকরা ভরপুর থাকবে কক্সবাজার। আমরা কাঙ্ক্ষিত যেই আমরা আশাটা করছিলাম সেরকম কিন্তু আমরা বুকিং পেয়েছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। এবং আমাদের রাত্রকালীন অভিযান চলতেছে, বিশেষ টিম অভিযান চলতেছে। আনন্দ গণপরিবেশের মধ্যে দিয়ে এই প্রতিমা বিসর্জন, ট্যুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। টানা ছুটিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বেড়েছে রেল টিকিটের চাহিদাও। ট্যুরিস্ট এক্সপ্রেস নামে বিশেষ একজোড়া ট্রেন চলবে 4 অক্টোবর পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 31, গাইবান্ধা 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন 31, গাইবান্ধা 3। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিকলাপুর উপজেলার সভাপতি মাওলানা এটিএম আওলাদ হোসেন। তার কাছে জানতে চাইব তিনি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলবো তিনি তাকে কেন জনগণ মেনেন এই আসনে ভোট দিবেন, যে আপনারা এ পর্যন্ত কি করেছেন এই আপনার সংসদীয় আসনের জন্য, তাই কেনই বা আপনাকে ভোট দিবে সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক থেকে গাইবান্ধা 3 সাদুল্লাপুর পার্লামেন্ট আসনে আমাকে নমিনেশন দেওয়া হয়। আমাদের এই আসনের 2টি থানার সমন্বয়ে 20টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। আমরা প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখাকে সমর্থন করার জন্য বলছি। আলহামদুলিল্লাহ, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছেন। তারা বলছেন 24-এর পরবর্তী বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করুক। ওই দল যারা ইসলামের পক্ষের শক্তি দল, যারা ন্যায়ের পক্ষের শক্তি দল, তারা বলছেন 24-এর অভ্যুত্থানের বিজয়ী দলকে তারা ক্ষমতায় দেখতে চায়। আমরা ইসলামী আন্দোলন বিশ্বাস করে
দুর্নীতি দমন। এ দেশে দুর্নীতি দমন হলে ইনশাল্লাহ দেশের সার্বিক উন্নয়ন আশা করা যায় সম্ভব। তাই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পার পক্ষ থেকে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি দমন করার চেষ্টা করব, যে সেক্ষেত্রে যেমন মানুষের বেঁচে থাকার জন্য সব যে প্রধান হচ্ছে খাদ্য, আজ তরল জাতীয় খাদ্য এবং কি প্যাকেটিং খাদ্য, বোতলজাত খাদ্য, শুকনো জাতীয় খাদ্য, প্রতিটি খাদ্যের মধ্যে ভেজাল। এই দুর্নীতি বন্ধ হলে আশা করা যায় স্বাস্থ্যসম্মত খাদ্য এই বাংলার জমিনে মানুষ খাইতে পারবে। আর এই খাদ্যের ভেজালযুক্তর কারণে এদেশের মানুষ আজ মানে প্রতি পরিবারে একটা মিনি হাসপাতালে পরিণত হয়ে গেছে। দুর্নীতি দমন হলে মানুষ চিকিৎসা ছাত্রের জন্য যেভাবে হাসপাতাল ছুটে চলছে, কিন্তু আসলে হাসপাতাল থেকে থানার স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা স্বাস্থ্য হাসপাতালগুলোতে প্যাথোলজির দিক দিয়ে সেবা পাচ্ছে না। পরীক্ষা সেখানে প্যাথোলজির ক্ষেত্রে বাহিরের প্রেসক্রিপশন দেওয়া হয় এবং ঔষধের বিনামূল্যে ওষুধ সরবরাহের জন্য যে একটা সুবিধা পাওয়ার কথা ছিল জনগণ তার থেকে বঞ্চিত। সামান্য কিছু ঔষধ হয়তো হাসপাতাল থেকে সরবরাহ করা হয় আর অধিকাংশ ঔষধ মার্কেট থেকে ক্রয় করা হয়। দুর্নীতি দমন হলে প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে সময়ের উপযোগী প্যাথোলজির ব্যবস্থা করা এবং বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি আজ অতীতে দেখা গেছে যেখানে দলীয় এমপিরা অনেক টাকার বিনিময়ে তারা কি করত, অযোগ্য ব্যক্তিকে স্কুল কলেজের সভাপতি নিয়োগ দিত এবং তারা কি করত, অযোগ্য শিক্ষককে টাকার বিনিময়ে সেখানে নিয়োগ দিয়ে শিক্ষার মান সবচাইতে নিম্ন তলানিতে পৌঁছে দিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সেখানে যোগ্য সভাপতি সেখানে নিয়োগ পাবে এবং তার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য একজন আদর্শবান শিক্ষক নিয়োগ পাবে। তাহলে সেখানে আশা করা যায় জাতির মেরুদণ্ড শিক্ষা সেটা বাস্তব রূপে ধারণ করবে বলে আশা করা যায়। এক কথা হলো জীবন মান উন্নয়নের জন্য দুর্নীতি মুক্তর বিকল্প কিছু হতে পারে না, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ একভাবেই তারা অঙ্গীকারবদ্ধ, তারা ধন্যবাদ আপনাকে। তো এই ছিল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মাইক্রোপ্লাস্টিক ক্ষুদ্র এই কণাটি প্রতিনিয়ত খাদ্য, বাতাস ও চামড়ার সংস্পর্শে মানুষের দেহে প্রবেশ করছে। বাংলাদেশের গবেষকরা চাল, মাছ, চিনি, লবণ, টি ব্যাগ, সফট ড্রিঙ্কস, গরুর দুধ এমনকি বাতাসেও খুঁজে পেয়েছেন এর অস্তিত্ব। বাদ যায়নি মায়ের দুধ থেকে শুরু করে রক্ত, লিভার, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক পর্যন্ত। প্রতিনিয়ত খাদ্যচক্রের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে শরীরে, কেড়ে নিচ্ছে জীবন। ছোট ছোট প্লাস্টিক কণা, চোখেও দেখা যায় না, ছোঁয়াও যায় না। গবেষকরা এগুলোর নাম দিয়েছেন মাইক্রোপ্লাস্টিক। এসব কণা খাবার, পানীয় কিংবা শ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত মনুষ্য শরীরে প্রবেশ করছে। মাছে ভাতে বাঙালি একটি বহুল প্রচলিত প্রবাদ, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশে ৭৩% মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ২০১৮ সালে করা এক গবেষণায় মাছের পাকস্থলী, মুখ ও ডিমে প্লাস্টিক মাইক্রোবিট পাওয়ার কথা জানায়। শুধু তাই নয়, ভোজনরসিক বাঙালির প্রিয় ইলিশেও বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতু। ২০২১ সালের এক গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল পরিবেশ বিজ্ঞানী বাজারে সুপরিচিত ১০টি ব্র্যান্ড ও খোলা বাজার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে প্রতি কেজি চিনিতে ২৫০০-এরও বেশি প্লাস্টিকের কণার অস্তিত্ব পেয়েছেন। ৫টি ব্র্যান্ডের টি ব্যাগও বাদ যায়নি। ২০২৩ সালের জুনে প্রকাশিত গবেষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কক্সবাজার ও চট্টগ্রামের ১২টি লবণ উৎপাদনকারী স্থান থেকে সংগ্রহ করা কাঁচা লবণের প্রতি কেজিতে ৫৬০ থেকে ১২৫৩টি প্লাস্টিক কণা শনাক্ত করেছেন। বিভিন্ন বড় বড় প্লাস্টিক থেকে আসলে ভেঙে ভেঙে এই ছোট ছোট কণায় সে বিভক্ত হয়। ফাইবারটা একটু বেশি পাওয়া যায়, তারপরে আছে ফ্র্যাগমেন্টস। সম্প্রতি বাংলাদেশে ৮টি বিভাগের শহরের রাস্তার ধুলায় স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এমন মাত্রাতিরিক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে গবেষকরা। এই কণা মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুস হয়ে প্রবেশ করছে রক্তে। ৮৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার
ধুলাবালি আমরা পাচ্ছি তার একটা বড় অংশই বিভিন্নভাবে এটা প্লাস্টিকের উপস্থিতি আশঙ্কা করা হচ্ছে। ঢাকার পার্টিকুলেট ম্যাটারে ধূলিকণার মধ্যে সেই পোড়ানো প্লাস্টিকের ব্ল্যাক কার্বন রেসিডুয়াল যে ইম্প্যাক্টটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের ইনডোর এবং আউটডোর দুই ধরনের এনভায়রনমেন্টেই আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। মাইক্রোপ্লাস্টিকও আছে, হেভি মেটালও আছে। প্লাস্টিকের স্বাস্থ্য ঝুঁকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বলেও মনে করেন এই গবেষকরা। প্রতিটা জায়গাতে কিন্তু আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। হাসপাতাল আছে, চিকিৎসক নেই। একজন কমিউনিটি মেডিকেল অফিসারই যেন 10,000 মানুষের ভরসা, কিন্তু অন্তঃসত্ত্বাদের জন্য নেই কোনো ধরনের সাপোর্ট। বাড়িতেই সন্তান প্রসব হচ্ছে, ঘটছে অহরহ মৃত্যুর ঘটনাও। এই গল্প প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের, যেখানে উত্তাল সাগর পাড়ি দিয়ে জরুরি পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ রোগীদের অন্যত্র স্থানান্তরও সম্ভব হয় না। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। মিনারা আক্তার 7 মাসের অন্তঃসত্ত্বা, এখনও জানেন না গর্ভের শিশুর কি অবস্থা, কেমন আছে, কারণ এই 7 মাসে একবারও পরীক্ষার সুযোগ পাননি তিনি। আমার এখন রানিং 7 মাস চলতেছে, আমি এ পর্যায়ে কোনো একবারও টেস্ট করতে পারিনি। স্টাফ যেটা আছে না ওর কাছ থেকে পরামর্শ নিয়ে ওই যায় বলে তা ওষুধ আইনা খায়, এর বাহিরে আর আমাদের করার কিছু নেই। একই অবস্থা সেন্ট মার্টিন দ্বীপের সব অন্তঃসত্ত্বারই, কারণ এই হাসপাতালে নেই পরীক্ষার কোনো সুযোগ, এমনকি সন্তান প্রসবে সহায়তার জন্য নেই কোনো ধাত্রীও। পরীক্ষা করিবার কোনো উপায় নাই, নার্স নাই, কি করে করবো, এখানে ব্যবস্থা না, আমার কাছে ভয় লাগবে এত সবাই। অনেকেও চিকিৎসার কারণে মারা যাচ্ছে, এই বিপদ আমিও আছি। সামনে আমার আর 2টি মাস আছে, এরপর আমারও এই সমস্যা আসবে। উত্তাল সাগর পাড়ি দিয়ে অন্যত্র চিকিৎসা সেবা নেয়ার সুযোগও মেলে না এসব রোগীর, তাই অহরহ ঘটছে দুর্ঘটনা। রিপোর্টের মধ্যে অনেক মহিলারাই ডেলিভারি হয়ে গেছে, এরকমই আছে। অবিশ্বাস্য হলেও সত্যি, সেন্ট মার্টিন দ্বীপে 20 শয্যার একমাত্র সরকারি হাসপাতালে নেই কোনো চিকিৎসক। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সামলাচ্ছেন সব। আমাদের যে গর্ভবতী মারা, তো অনেক সময় দেখেছে আবহাওয়া খারাপ, মাদের ডেলিভারির জন্য খুবই বেকারে পড়তে হয়, অনেক মা মারাও যায় বা অনেক বাচ্চা কাচ্চা জটিল অবস্থা ধারণ করে। আমরা চাইছি, আমরা তো অনেকবার মনে করে অনেক কিছু বলছি, জিনিসটা একটা পাঠাইছি, পাড়ার পরে বলতেছে ঠিক আছে আসবে, এরপর এ পর্যন্ত আসে নাই। স্থানীয় প্রশাসনের দাবি, চিকিৎসক সংকটের সমাধান এবং সেবা বাড়ানোর চেষ্টা চলছে। সরকারের এখানে উপযুক্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবগুলো পদেই আসলে খালি। অনেক সময় দেখা যায় ডেলিভারি পেন ওঠার পরও আমরা এই পরে আনতে পারছি না, উইচ ইজ ভেরি মেজারেবল। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, সিভিল সার্জন থেকে শুরু করে উপরে সবখানে এটি আমরা বলেছি। আমরা আশ্বাস পেয়েছি যে এটি খুব শীঘ্রই সমাধান হবে। দৃষ্টিনন্দন সেন্ট মার্টিন দ্বীপে কমপক্ষে 10,000 মানুষের বাস, কিন্তু দৃষ্টিনন্দন নয় তাদের জীবন। হাতের নাগালে থাকলেও সেন্ট মার্টিনবাসীর জন্য যেন এক দুঃখ হয়ে দাঁড়িয়ে আছে এই হাসপাতালটি। স্থানীয়দের দাবি, এখনই যথাযথ পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যকর্মীদের সংযুক্ত করা না হলে সেন্ট মার্টিনবাসীদের শুধু অসুস্থতাই নয়, দিন দিন বাড়বে মৃত্যুর মিছিলও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। জট থেকে মুক্ত রাখতে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কন্টেইনার রাখার জায়গা বাড়ানো হয়েছে। এছাড়া নতুনভাবে চালু হতে যাচ্ছে আরও 4টি বেসরকারি কন্টেইনার ডিপো অফডক। এতে কমে আসবে কন্টেইনার জট। বন্দরকে গতিশীল করতে নতুন অফডকের বিকল্প নেই বলছেন ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল ও বিভিন্ন সরঞ্জাম হ্যান্ডলিংয়ের জন্য 30% জায়গা খালি রাখতে হয়। সেই হিসাবে 37,463 একক কন্টেইনার থাকাকে স্বাভাবিক বিবেচনা করা হতো। সম্প্রতি নতুন করে 6,000 কন্টেইনার রাখার জায়গা বের করা হয়েছে। এতে বন্দরের ভেতরে কন্টেইনার রাখার জায়গা 59,000 টিউএসে উন্নীত হয়েছে। আগামীতে ধারণ ক্ষমতা আরও বাড়ানো হবে জানান বন্দরের কর্মকর্তারা। এর বাইরেও আমরা এই বছরের শেষে আরও 2-3 হাজার টিউজের সক্ষমতা আমাদের হাতে আসবে। সব মিলিয়ে প্রায় 61-62 হাজার টিউজের মতো আমরা এট এ টাইম রাখতে পারবো। সেটা আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সূচকে কিংবা দক্ষতার সূচকে এটা একটা মাইল ফলক হিসেবে কাজ করছে। বর্তমানে 21টি অফডকের অনুমোদন থাকলেও অপারেশন কার্যক্রম করছে 19টি। এই অফডকগুলোর ধারণ ক্ষমতা 1,04,700 একক কন্টেনার।
একসময় অভ্রগুলো শতভাগ রপ্তানি পণ্যের জাহাজীকরণের কাজ করলেও মাত্র ৩৮টি আইটেমের আমদানি পণ্য রাখার অনুমোদন ছিল। গত বছর ১২টি আইটেমের পণ্য বাড়িয়ে তা ৫০-এ উন্নীত করা হয়। সম্প্রতি আরও ১৫টি আইটেমের পণ্য বাড়িয়ে বর্তমানে ৬৫ আইটেমের আমদানি পণ্য অভ্রকে নেয়ার নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। যেহেতু আমাদের ইকোনমি এগিয়ে যাচ্ছে, আমাদের কন্টেনার হ্যান্ডেলিং সামনে বাড়ার সম্ভাবনা আছে, সময়ের সাথে সাথে যেন চট্টগ্রাম বন্দরের এইসব সমস্ত প্রকল্পগুলি, চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতাগুলি যেন বাড়ানো হয়, সেটাই আমি অনুরোধ রাখবো। এবং বর্তমানে যেই দ্বারা চট্টগ্রাম বন্দর এগিয়ে যাচ্ছে সেই দ্বারাকে যেন অব্যাহত রাখা হয়। অফডকের সংখ্যা বাড়ানো হলে বন্দরের উপর চাপ কমবে, সহজ হবে জাহাজীকরণ। আগের যে ইয়ার্ডগুলো অ্যাবান্ডন হিসেবে আছে সেগুলোকেও যদি পর্যাপ্ত পরিমাণে রেনোভেট করে কন্টেইনার নামানো যায়, বন্দরের এই অবস্থায়ও সক্ষমতা বেড়ে যাবে। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির ৯২% হ্যান্ডলিং করে। এই বন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৩২,৯৬,০০০ কন্টেনার এবং ১৩ কোটি টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে প্রতিনিয়ত নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, হুমকির মুখে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধসহ দুপারের গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা সংঘবদ্ধ চক্র নদী থেকে প্রতিনিয়ত তুলছে বালু। মামলা হামলার আতঙ্কে ভুক্তভোগীরা। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৪ জেলার সংযোগস্থল শেরপুর। এই অঞ্চলের কুশিয়ারা নদীতে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর ও পারকুল এলাকার কয়েকটি প্রভাবশালী চক্র অনুমতি ছাড়াই ড্রেজার বসিয়ে তুলছে বালু। প্রতিদিন ৫ থেকে ৬টি ড্রেজারের মাধ্যমে হরিলুটের মতো তোলা হচ্ছে বিপুল পরিমাণ বালু। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় লুট হচ্ছে কুশিয়ারার বালু। প্রতিবাদ করলেই আসে নানা হুমকি। ফলে মুখ বন্ধ রেখে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। অবৈধভাবে তারা বালু তুলে, আমরা গরিব মানুষের ক্ষেত্রে গৃহস্থী হইরা বাগে সাগে হইরা ভাত খাই। কৃষি জায়গা সব বাইঙ্গা নিয়ে আছে। এরপরে আমরা যদি যাই যে তারা মামলার হুমকি দেখায়। বৈধ বালু তুলছে লাগে আমার বাড়ি লইয়া গেছে, আমি নিষেধ দিল তারা আমার চিল্লাইছে, হুমকি দিছে আরো তারা। লাগাতার বালু উত্তোলনের কারণে কুশিয়ারার 2 তীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিপন্ন হয়ে পড়েছে প্রায় ৫৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধ, জনপদ ও বসত বাড়ি। বালু তুলিয়া আরো যাই থাক না খালি বাইঙ্গা লিয়ে যান দিয়া। এখন আমরা অসহায় মানুষ কি করি? এখন আমি অসহায় মানুষ, বিটা বাড়ি জুড়াইবা কোনো অভিজ্ঞতা আমার নাই। এখন বাচ্চা কাচ্চা লইয়া আমি খুয়াই দিই। খোদ নদীর মাঝখানে প্রকাশ্যে ড্রেজার বসানো হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ পরিবেশবাদীরা। যে অপরিকল্পিত বালি উত্তোলনের মাধ্যমে নদীকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন নদীর ভাঙ্গনটা আরো ত্বরান্বিত হবে এবং এই ভাঙ্গনকে রোধ করার নাম দিয়ে এখানে আবার ব্লকের ব্যবসা হবে। এখানে একটা বড় প্রজেক্ট নেওয়া হয়েছে ব্লক দিয়ে এটাকে বাধাই করার জন্য। মানুষের সাথে কথা বলে প্রপার স্টাডি করে নদী খননের ব্যবস্থা করা দরকার। অন্যদিকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে এখানে একটা এন্টারপ্রাইজ আছে, EIWT থেকে একটা পারমিশন নিয়ে এসেছেন, কিন্তু ওনারা কতটুকু আইনের মধ্যে আসলে কাজটুকু করছেন সেটা আমরা প্রতিনিয়তই নজরদারির মধ্যে রাখছি। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কুশিয়ারা নদী পাড়ের মানুষের জীবন সম্পদ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ায় সামান্য জোয়ারের পানিতে বারবার ভেঙে পড়ছে নদী প্রতিরক্ষা বাঁধ। প্রতিবছর পানিবন্দী হয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ। কিছু কিছু বাঁধ নির্মাণের পর 1 বছরও টিকছে না। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই বছরের পর বছর এমন বিপর্যয়। পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের হাজিগ্রাম। এখানে সরকারি অর্থায়নে বাঁধ নির্মাণ হলেও চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারে ভেঙে যায় প্রতিরক্ষা বাঁধের 3টি অংশ। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মেঘনার আধা কিলোমিটার দূরে নির্মাণ হয় বাঁধটি। তবে অপরিকল্পিত ও টেকসই না হওয়ায় ভেঙে যায় হাজিগ্রাম, ভুঁইয়া গ্রাম, ইসলামপুর বাজার ও করিমবাজার সহ আশপাশের এলাকা। এতে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমাদের এই বেড়িবাঁধ
যে একটা টেকসই বাঁধ হওয়ার কথা ছিল, এটা টেকসই বাঁধ হয়নি। বেড়ির বাইরে নদী ছিল প্রায় 1 কিলোমিটার দূরে, ওখান থেকে 1 বছরের মাথায় এত দ্রুত ভাঙছে নদী, বেড়ি পর্যন্ত 1 বছরের মাথায় ভেঙে গেছে। সাবেক এমপি মোহাম্মদ আলী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স, ইউনুস ব্রাদার্স এবং আমিন অ্যান্ড কোম্পানি ও তার লোকজন দায়সারাভাবে বাঁধ নির্মাণ করায় এমন দুর্দশা, অভিযোগ উপকূলবাসীর। সরকার বলছে যে আপনাদের উপকার হবে, আপনাদের ক্ষতিপূরণ দেব, সেটা তো দূরের কথা, আমাদের বেই ভাঙি এখন ও সাবেক আবার পানি আমরা কষ্ট করি। কাজ বালা করে করলে এটা থাকতো, কাজটা বালা করে করে না। আমাদের বেরিবেটটা দরকার, এই বেরিবেটটার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত এবং অনেক কষ্টতে আছে। বর্ষার আগে পরিকল্পিত নির্মাণই বেড়িবাঁধকে করতে পারে টেকসই, মত সচেতন মহলের। বর্ষা যখন শুরু হয়, নদীতে জোয়ার যখন বেশি পানি উঠে, তখন যেই সংস্কারের কাজটা হয় সেটা কোনোভাবেই টেকসই বা স্থায়ীভাবে রূপ লাভ করে না। ফলে একদিকে এটাতে সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পিতভাবেই নির্মাণ হয়েছে বেড়িবাঁধ। ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি যেখান দিয়ে ইনস্ট্রাকশন দিয়েছে বা তারা বলেছে যে এই জায়গা দিয়ে বেড়িবাঁধ করা যায়, সেই জায়গায় আসলে বেড়িবাঁধটা করেছে। সো স্টাডির আলোকে আসলে বের হইতেছে না, অপরিকল্পিত কোনো কিছু করা হয়নি। টেকসই বাঁধ নির্মাণে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে প্রত্যাশা উপকূলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় শক্ত হাতে যারা ধরেছিলেন সংসারের হাল, সব ঝড় ঝাপটা থেকে সামলেছেন প্রিয় সন্তানদের, তারাই আজ সংসারে উদ্বৃত্ত। পরিবার, পরিজন, সমাজ, সংসার সব থাকার পরও টানতে হচ্ছে নিঃসঙ্গ জীবনের ঘানি। আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তাদের সুরক্ষায় নেই কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা। এমন বাস্তবতায় বার্ধক্য নিয়ে গণসচেতনতা গড়ে তুলতে আজ পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। মুজিবুর রহমান নিঃসন্তান এই মানুষটি পেশায় একজন পল্লী চিকিৎসক। দত্তক সন্তানকে চিকিৎসক বানিয়ে পেশা ও পরিবারে হয়ে ওঠেন আলোকিত মানুষ। তবে 30 বছরের দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে বিচ্ছেদে ঠিকানা এখন তার বৃদ্ধাশ্রম। আপনজন দুঃখ করতে দিলে সেই যে লোকটা কিভাবে কাঁদে, আপনজনের কষ্ট দেওয়া সে 20 জন সর্বোচ্চ বেশি। সে তো খারাপ লাগে, বেঁধে যাচ্ছি একা একা, ভালো না বুঝছি। নো পারসন ক্যান বিলিভ টু দ্যাট অ্যালোন, কিন্তু তারপরেও থাকতে হয়। সংসার গুছিয়ে সন্তানকে প্রকৌশলী বানানো মুজিব মাস্টারও এই আশ্রমে নিঃসঙ্গ জীবনের ভার বয়ে বেড়াচ্ছেন। তার বোবা কান্নায় ভেসে ওঠে অনাদর, অবহেলা আর একাকিত্বের বেদনা। এমন যাতনার গল্প বৃদ্ধাশ্রমের সবার। আমি তো আমার জীবন সব কিছু বিসর্জন দিয়ে আমি তাদেরকে মানুষ করলাম, কিন্তু আজকে আমার পথের ফকির হয়ে গেছি। খাইতে মনের মতো খানা খাইতে পারি না, ঠিক মতো শান্তি মতো বাড়িতে পারি না। তো এটা আমার ভাগ্যে লাগা ছিল নসিবে। কষ্ট লাগে না, ছোটবেলায় মানুষ পরিশ করি, কষ্ট করি মানুষ করি, এতে কষ্ট লাগে না? কি করবেন এখন? যত্ন, সম্মান, সহানুভূতি থাকলেও নিঃসঙ্গতার কষ্ট আছে পরিবারে থাকা প্রবীণদেরও। আজকে এই বৃদ্ধ একটা বোঝা হয়ে গেছে, কিন্তু এই বৃদ্ধ হতে পারতো একটা অভিজ্ঞতার সম্পদ। এই বৃদ্ধ হতে পারত এই নতুন সমাজের কাছে, নতুন প্রজন্মের কাছে একটা আদর্শের প্রতীক। সেই বৃদ্ধ আজকে অবহেলা, অনাদারের পাত্রে পরিণত হয়েছে। প্রবীণরা অতীতের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতার আলোয় পথ খুঁজতে হবে নতুন প্রজন্মকে, আর সেটি নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্র, পরিবার তথা সমাজের। বুড়া বাবা মা কিন্তু ওই ফ্যামিলি থেকে তখনই আসে যে তারা তাদের যে চাহিদাটা, বুড়ো হয়ে গেছে ওদের একটা চাহিদা যে আমাদেরকে একটু সঙ্গ দিবে, আমাদেরকে একটু ভালোবাসবে, ছেলে মেয়ে বা নাতিপুতি। কিন্তু ওরা তখন ওই ফ্যামিলিতে বোঝা হয়ে যায়। তখন দেখে যে বৃদ্ধাশ্রমে গেলে ওনার বয়সে আরও আছে, ওখানে গেলে ভালো থাকবো। জাপানে কিন্তু মানুষের গড়ায়ু অনেক বেশি, সেখানে কিন্তু প্রবীণদের যত্নের কারণেই তারা দীর্ঘায়ু হয়েছেন। আমাদের এখানে প্রবীণদের সেই যত্ন নেই, না আছে সংসারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে। প্রত্যেকটা মানুষকে প্রবীণদের প্রতি তাদের দায়িত্ব পালন করতে হবে এবং রাষ্ট্রেও প্রবীণদের জন্য বিশেষ সুবিধা দিতে হবে। বৃদ্ধাশ্রমের পরিবেশ যতই ভালো করা হোক, সেটা একটা কৃত্রিম পরিবেশে তাদেরকে থাকতে হয়। তাদের সেখানে মনস্তত্ত্বিক থেকে তারা ভালো থাকেন না। প্রজ্ঞা, অভিজ্ঞতার এক একটি স্তম্ভ এই মানুষগুলো আলোকিত সমাজ বিনির্মাণে শক্ত অবদান রেখেও আজ সমাজ থেকেই যেন বিচ্ছিন্ন তারা। রাষ্ট্র, পরিবার পাশে না দাঁড়ানোয় জীবনের পড়ন্ত বেলা হয়ে উঠেছে তাদের চরম যাতনার।
প্রবীণদের সুরক্ষায় নৈতিকতার চর্চা ও মূল্যবোধ বাড়ানো হবে আজকের এই দিনে। এই হোক আমাদের সবার শপথ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।